ইশকে আতিশ পর্ব 11। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। সুমেরা যখন হলরুমে প্রবেশ করল তখন দেখল পরিবারের সবাই সেখানে জড়ো হয়েছে। ইফতেখার হাসান ও মনির হাসানও এখনো বাড়িতেই ছিলেন। আপনি তো অফিসে চলে গিয়েছিলেন, আফাককে দেখে বিস্মিত কণ্ঠে বলে উঠল সে, যে কিছুক্ষণ আগেই তাকে কাসরে ফারুকিতে নামিয়ে দিয়ে অফিসে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু আম্মু ফোন করে জানালেন যে মালিহার বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর আজ সন্ধ্যাতেই তার এঙ্গেজমেন্ট। এই শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আসল ব্যাপারটা জানতেই ফিরে এলাম। আর তুমি, তোমার তো মালিহার সঙ্গে কথা হয়েছিল, তাহলে তুমি আগে বলনি কেন? চাচি সুমেরা থেকে জিজ্ঞেস করলো। মালিহা আমাকে ফোনে কোনো কথা জানাই বা কখন? আমি তো গিয়ে শুনলাম। তো তুমি ফিরে এলে কেন? দুপুরের পর আমরা সবাই ওখানে যাচ্ছি। তুমি চাইলে মালিহার কাছেই থাকতে পারতে, এমন সময় তাকে একা রেখে আসাটা তো ঠিক না। তার আম্মু কথা বলাতে এবার সুমেরা বলল, মালিহা বাসায় নেই, শপিং করতে গেছে। আজ আর কালই তো সময় আছে, তারপর তো পরশু তার মেহেদি। আমাকেও বলেছিল, কিন্তু আমার শরীর খারাপ লাগছিল। এত সকালে শপিংয়ের কথা ভাবলেই মাথা ঘুরতে থাকে। মুনির হাসান ভ্রু কুঁচকে বললেন, তাতে সমস্যা কি? ফোনে জানিয়ে দিলেই তো হতো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ফুফাজান এত তাড়াহুড়ো করে মালিহার বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন? সামাদ এমন এক প্রশ্ন করলো যা শুনে আফাকের মনেও কাটার মতো বিঁধতে লাগলো। সেই প্রশ্নের ভারে সুমেরাও আবার গভীর চিন্তায় ডুবে গেল। ইফতেখার হাসান শান্ত কণ্ঠে বললেন, আমাদের জন্য এটা আকস্মিক মনে হতেই পারে, কিন্তু ভাইজান নিশ্চয়ই অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। সঠিক সময় আসার কারণে ঘোষণা করে দিলেন। কিন্তু আফাক ধীরে ধীরে মাথা নাড়ল। তার মনে হচ্ছিল না এটা কোনো পূর্ব পরিকল্পিত ব্যাপার। এটা নিশ্চিত মালিহার কোনো কথা বা সিদ্ধান্তের প্রতিক্রিয়া। সামাদ এবার দ্বিমত পোষণ করল, যদি আগে থেকে ঠিক থাকতো তাহলে মালিহা অন্তত ইঙ্গিতে হলেও আমাদের জানাতো। সুমেরার মা বললেন, যখন ভাইজান নিজেই কিছু বলেননি তখন মালিহা আর কি বা বলবে? আমার মনে হয় নুরুল হুদার পাকিস্তানে ফেরার পরে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল হয়তো। তুমি খেয়াল করনি, যখন নুরুল হুদা মালিহাকে আনতে এলো তখন কেমন অস্থির ছিল, কেমন করে বারবার তার দৃষ্টি মালিহার দিকে চলে যাচ্ছিল। আমাদের ঘরেও ভাই বোনেরা একসঙ্গে বড় হয়েছে, কিন্তু এমন সম্পর্ক তো কখনো দেখিনি। শুধু ফিয়ন্সের সঙ্গে এমন আচরণ হতে পারে। কেউ এই বিশ্লেষণের বিরোধিতা করল না। এদিকে আফাক চিন্তায় ডুবে রইল। তার মন বলছিল, এখনই ওয়াজদানকে ফোন করে সব জানিয়ে দেওয়া দরকার, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা বাজে। সে জানত যে 10টায় ওয়াজদানের মালিহার সাথে লাইব্রেরিতে দেখা করতে যাওয়ার কথা, তাই এই সময় তো তাকে বাড়িতে পাওয়া যাবে না। সে অফিসে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। অফিসে যাওয়ার পর ভাবা যাবে। তার মনে হলো যদি সুমেরা তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয় তখন তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু সুমেরা স্পষ্টতই মানসিকভাবে ক্লান্ত ছিল। সে কেবল আল্লাহ হাফেজ বলে বসে রইল। আফাক তাকে ডাকতে গিয়েও থেমে গেল। সে ভাবল, যদি মালিহা ওয়াস্তানকে নিজের মুখেই সব বলে দেয় তাহলে তো ওয়াস্তান নিজেই আমার সঙ্গে যোগাযোগ করবে, ওয়াস্তান আমাকে এসে বলবেই। তাহলে সুমেরা থেকে আর জানতে চাওয়ার দরকারই বাকি। তবে যদি মালিহা তাকে কিছু না বলে? সুমেরার সঙ্গে কথা বলার ইচ্ছে পরিত্যাগ করে সে অফিসের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু অফিসে গিয়েও তার মন স্থির হলো না। প্রতিবার ফোন বাজলেই মনে হতো ওয়াস্তানের কল। অবশেষে 3 ঘন্টা পর সে নিজেই ওয়াস্তানের বাড়িতে কল করলো। রিসিভ করলো আনিকা। ভাবি, আসসালামু আলাইকুম, আফাক বলছি, ওয়াস্তান বাড়িতে আছে? ওয়ালাইকুম আসসালাম। এখন তো আপনার বন্ধুর কোনো ঠিক ঠিকানা নেই, এটা তো আপনিও জানেন। মানে সে বাড়িতে নেই? ঠিক ধরেছেন ভাবি, যদি সে বাড়িতে আসে বা ফোন করে তাহলে বলবেন আমার সঙ্গে যেন দ্রুত যোগাযোগ করে, একটা জরুরি কথা আছে। ঠিক আছে, জানিয়ে দেব। আল্লাহ হাফেজ। ফোন রাখতেই আয়েশা মুস্তাফা জিজ্ঞেস করলেন, কার কল ছিল? আফাকের। বলল, ওয়াস্তানের সঙ্গে জরুরি কথা আছে, বাড়িতে আসলে যেন যোগাযোগ করে। কি এমন জরুরি কথা? হবে কিছু একটা, আমি তো আর জিজ্ঞেস করিনি। ওয়াজদানের এক্স রে রিপোর্টে কিছুই ধরা পড়েনি, বড় কোনো আঘাত তার শরীরে ছিল না। তবুও সে এখনও অচেতন। তার কাছে এমন কোনো কাগজপত্র বা বস্তু মেলেনি যা দিয়ে পরিচয় নিশ্চিত করা যায়। দুর্ঘটনাস্থল থেকেও পুলিশ কোনো কার্যকর সূত্র খুঁজে পায়নি। অতএব একমাত্র ভরসা রইল তার মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পরিচয় অনুসন্ধান করা। সেদিন ছিল 18 ডিসেম্বর 1981 সালের এক শীতল দিন। তখনকার সময় আজকের মতো কম্পিউটারাইজড যুগ ছিল না। সকল রেকর্ড হাতে প্রস্তুত করা হতো। আর যদি কোনো ফাইল খুঁজতে হতো তাহলে স্টোররুমের অসংখ্য ফাইলের স্তূপের মাঝে ঘন্টার পর ঘন্টা মাথা খাটাতে হতো। ওয়াস্তানের পরিচয় শনাক্ত করাও
এমনই এক জটিল কাজ হতে চলেছিল, যা শেষ করতে অনেকটা সময় লেগে যেত। আফাক সব কাজ ফেলে ওয়াস্তানের কলের অপেক্ষায় বসেছিল। শেষমেশ ক্লান্ত হয়ে নিজেই তাকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল। লাইব্রেরির গেট থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে মনে মনে ভাবছিল, ওয়াস্তানকে কি এখানে পাওয়া যাবে? সে তো মালিহার সঙ্গে সকাল 10টায় দেখা করার কথা বলেছিল, অথচ এখন বাজে বিকেল 5টা। কে জানে তারা এতক্ষণ লাইব্রেরিতে আছে কিনা, আর থাকলেও তখন মালিহা তার সঙ্গে থাকবে, এটা তো নিশ্চিত নয়। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল মালিহা লাইব্রেরি থেকে বেরিয়ে সড়ক পার হয়ে এক জেনারেল স্টোরের দিকে যাচ্ছে। আফাকের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কিছুক্ষণ পর মালিহা স্টোর থেকে বেরিয়ে এলো এবং একটি ট্যাক্সিতে উঠে চলে গেল। আফাক মালিহার উদ্বেগ বুঝতে পারছিল। সে মনে মনে বলল, ওয়াস্তান গেল কোথায়? তৎক্ষণাৎ সে গাড়ি থেকে নেমে সেখানে গেল যেখান থেকে কিছুক্ষণ আগে মালিহা কল করেছিল এবং তার বাবার অফিসের নম্বর ডায়াল করলো। বাবা, ওয়াস্তান কি অফিসে আছে? ওপাশ থেকে উত্তর এলো, আজ সবাই যেন আমার অফিসে ওয়াস্তানকে খুঁজছে। মাত্র 2 মিনিট আগে একটা মেয়ে ফোন করেছিল, সেও ওর খোঁজ করছিল। এখন তুমিও। ব্যাপারটা কি? কিছু না। আচ্ছা, রাখছি। আল্লাহ হাফেজ। ফোন রেখে আফাক ফিসফিস করে বলল, আমার সন্দেহই ঠিক ছিল। ওয়াস্তান মালিহার সঙ্গে দেখা করতে আসেনি। কিন্তু কেন? লাইব্রেরি আর আর্টস কাউন্সিলের আশেপাশে ওয়াস্তানকে খুঁজে না পেয়ে সে সোজা সাজিদের কাছে গেল। দোস্ত, ওয়াস্তানের কোনো খবর পাওয়া গেছে? ও নিশ্চয়ই লাইব্রেরিতে থাকবে। না, ওখানে নেই, বরং কোথাও নেই, আফাক উদ্বেগের সঙ্গে বলল। তার গলার সুর শুনে সাজিদও চিন্তিত হয়ে পড়ল। তার খোঁজ পাওয়া এখন তার নিজের জন্যই সবচেয়ে জরুরি। যেভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। সব ঠিক আছে তো? সাজিদ তার বন্ধু হলেও মালিহার নাম সে তার সামনে আনতে চায়নি। সাজিদও তার নীরবতা থেকে বুঝে নিল, নিশ্চয়ই এমন কিছু আছে যা আফাক গোপন রাখতে চাইছে। তাই আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ তার সঙ্গে উঠে দাঁড়ালো। সৌভাগ্যবশত নতুন মডেলের বাইকটির ফাইল, যেটি কেনার পর বেশি দিন হয়নি, দ্রুতই স্টোররুম থেকে বের করে আনা গেল। বাইকটি নিবন্ধিত ছিল মুজাম্মিল মুস্তাফার নামে। ফাইলে তার একটি ছবি সংযুক্ত ছিল। আহত যুবকের সঙ্গে ছবির কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল ছিল না। ফলে বাইকের মালিকের পরিচয় জানা গেলেও আহত যুবকের পরিচয় নিশ্চিত করা গেল না। তবে এই আশায় যে মুজাম্মিল হয়তো তাকে চিনতে পারবে, SHO তার অফিসের নাম্বার সংগ্রহ করে ফোন দিল এবং দুর্ঘটনার খবর জানালো। খবর শুনেই মুজাম্মিল বুঝে গেল আহত যুবক আর কেউ নয়, ওয়াস্তান। বাইক নিবন্ধিত ছিল তার নামে, কিন্তু সেটি ব্যবহার করত শুধু ওয়াস্তানই। ফোনে শোনা বিবরণ মিলিয়ে নেওয়ার পরও নিশ্চিত হতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে সে নিজেই হাসপাতালে রওনা দিল। হাসপাতালে পৌঁছে সাধারণ ওয়ার্ডের এক বিছানায় নিথর হয়ে শুয়ে থাকা ওয়াস্তানকে দেখে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। ডাক্তার, সে এখন কেমন আছে? ডাক্তার শান্ত কণ্ঠে বললেন, ও ভালো আছে। বাইক থেকে পড়ে যাওয়ায় 2 হাঁটুর চামড়া উঠে গেছে। বাম পায়ে কিছুটা ব্যথা আছে, তবে এগুলো গুরুতর নয়। কিন্তু হেলমেট না থাকায় মাথায় আঘাত লেগেছে, আর সে কারণেই সে অজ্ঞান। কোনো ঝুঁকির আশঙ্কা নেই তো? একদমই না। জ্ঞান ফিরলেই কিছু টেস্ট করানো হবে, তারপর তাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আর জ্ঞান কবে ফিরবে? 2-3 ঘন্টার মধ্যে। তবে আমি আশ্বস্ত করছি, চিন্তার কিছু নেই। ডাক্তারের কথা শুনে কিছুটা নিশ্চিত হয়ে মোজাম্মেল তাকে একটি রুমে স্থানান্তরের ব্যবস্থা করল। এখন তার দরকার ছিল মোস্তফা আজিমকে খবর দেওয়া। এমন উদ্বেগজনক খবর ফোনে দেওয়া ঠিক হবে না ভেবে সে সরাসরি তার অফিসে গেল। আবু, আমি আপনাকে নিতে এসেছি। কিন্তু কেন? ওয়াস্তানের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? মোস্তফা আজিম শোনার পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না। আবু প্লিজ, চিন্তা করবেন না, সে ঠিক আছে, আগে বসুন, শান্ত হন। কিন্তু তিনি অস্থির হয়ে বললেন, না, আমাকে এখনই ওর কাছে নিয়ে চলো মুজাম্মিল। নিয়ে যেতেই এসেছি, কিন্তু আগে বসুন। এই বলে মুজাম্মিল জোর করে তাকে বসালেন। তারপর এক হাতে 1 গ্লাস পানি দিল। আবু, চিন্তা করবেন না, সে একদম ঠিক আছে। আমি এখন বাড়িতে খবর দিচ্ছি। মোজাম্মিল কল দিয়ে মনে মনে আশা করলো যেন আনিকা ফোন তোলে। ঠিক তাই হলো। আনিকা, তোমার সঙ্গে বিশেষ কথা আছে, তাই আগে শান্ত হয়ে বসো। কি ব্যাপার? ফোন ধরার পরপরই চেয়ারে বসে থাকা আনিকা দুশ্চিন্তায় উঠে দাঁড়ালো। মুজাম্মিল ধীর গলায় বলল, দেখো, তুমি যদি এত অস্থির হয়ে যাও তাহলে আমি কিভাবে বলবো? অবশেষে নিজেকে সংযত করে আনিকা বলল, আচ্ছা বলো। ওয়াস্তানের ছোটখাটো একটা দুর্ঘটনা হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, তবে একদম সাধারণ। সে হাসপাতালে আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কেবল হালকা আঘাত পেয়েছে। আমি আব্বুকে নিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি আসবো। তুমি আম্মুকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত করো, যেন হাসপাতালে গিয়ে ভয় না পান। ঠিক আছে? ঠিক আছে। ফোন রেখে আনিকা ঘুরে দাঁড়াতেই দেখে ওয়াস্তানের মা আয়েশা মুস্তাফা অ্যাক্সিডেন্টের কথা শুনে
ভীত হয়ে পড়েছেন। ওনাকে শান্ত করতে বেশ বেগ পেতে হলো। আনিকা তড়িঘড়ি করে তার জন্য চেয়ার নিয়ে এলো। তারপর ছোট ছেলেকে কোলে দিয়ে বাড়ির দরজা তালাবন্ধ করতে গেল। ঠিক তখনই কলিং বেল বাজলো। সে ভাবল নিশ্চয়ই মোজাম্মেল এসেছে। দ্রুত গিয়ে দরজা খুলতে চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত তরুণী। মেয়েটি কাগজে লেখা একটি ঠিকানা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এটা কি আপনাদের ঠিকানা? হ্যাঁ, কিন্তু আপনি কাকে খুঁজছেন? ওয়াস্তান মুস্তাফাকে। শুনে আনিকা অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। আজ পর্যন্ত কোনো মেয়ে ওয়াস্তানের খোঁজে আসেনি। তবে এই মেয়েটিকে সে গভীর দৃষ্টিতে দেখল। মেয়েটি কালো শাড়ির সঙ্গে মেরুন শাল পরিপাটিভাবে জড়িয়ে আছে। সাধারণ দেখতে, তবু নজর কেড়ে নেওয়ার মতো। আপনি কে? ওয়াস্তানের সাথে কেন দেখা করতে চান? আমার নাম মালিহা ফারুকী। নাম শোনা মাত্রই আনিকার রক্ত গরম হয়ে উঠল। এই তো সেই মালিহা ফারুকী যার জন্য ওয়াস্তান আমার বোনকে প্রত্যাখ্যান করেছে। এতে বিশেষ কি আছে? একেবারে সাধারণ একটা মেয়ে। তার দৃষ্টিতে ঘৃণার ছাপ স্পষ্ট হয়ে উঠল। অন্যদিকে মালিহার চেহারায় উদ্বেগ স্পষ্ট। দয়া করে ওয়াস্তানকে ডাকুন, আমার ওর সঙ্গে দেখা করা খুব জরুরি। সে বাড়িতে নেই। দরজা বন্ধ করতে গেলে মালিহা হাত দিয়ে বাধা দিল। আপনি জানেন সে কোথায় গেছে, কবে ফিরবে? আনিকা জানত মালিহা সত্যিই খুব উদ্বিগ্ন, কিন্তু অজান্তে তার ভেতরে যেন এক অদৃশ্য প্রতিরোধ তৈরি হলো। আর সে মালিহাকে ওয়াস্তানের কাছে থেকে দূরে রাখতে চাইল। জানি না। মালিহা একটি কাগজের পেছনে নিজের নাম্বার লিখে আনিকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যখন ওয়াস্তান ফিরবে তাকে বলবেন যেন এই নাম্বারে আমাকে কল করে। আনিকা কাগজটি নিয়ে দরজা বন্ধ করলো। কিছুক্ষণ পরে আয়শা মুস্তাফা এসে জিজ্ঞেস করলো, কে ছিল? একজন মেয়ে, ভুল ঠিকানায় চলে এসেছিল। আনিকা কাগজটি ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। ওয়াস্তান এখনও অজ্ঞান। আয়েশা তার কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে মাথার বাঁধন ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এখনও জ্ঞান ফিরছে না কেন? আম্মু মাথায় আঘাত পেয়েছে, তাই কিছুটা তো প্রভাব পড়বেই। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন ওয়াস্তান শকের কারণে অজ্ঞান রয়েছে। মাথায় আঘাত লাগলে এমন হওয়া স্বাভাবিক, এতে দুশ্চিন্তার কিছু নেই। তাছাড়া তার এক্স রে রিপোর্টও একদম ঠিক আছে। এদিকে সাজিদ ও আফাক ওয়াস্তানকে পুরো শহর জুড়ে খুঁজে বেড়ানোর পর অবশেষে ভাবলো হয়তো বাড়ি ফিরে গেছে, তাই ওয়াস্তানের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আফাক গাড়িতেই বসে রইল আর সাজিদ নামলো গেটের কাছে। ডোরবেল বাজানোর সময় তার চোখ পড়ল তালাবদ্ধ গেটের দিকে। চিন্তার ছায়া নিয়ে সে ফিরে এসে আবার গাড়িতে বসে পড়ল। আফাক জিজ্ঞেস করলো, কি হলো? গেটে তালা ঝুলছে, এখন কি করব? আফাক ঘড়ির দিকে তাকিয়ে বলল, 7টা বাজতে চলেছে, আর সময় নেই। তার কণ্ঠে এক অদ্ভুত বিষাদ ভেসে এলো। সাজিদ তাকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখল, তবে কিছু জিজ্ঞেস করাটা ঠিক মনে করল না। তোমাকে কোথায় নামিয়ে দিব? অফিসের সামনে নামিয়ে দাও। ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় যাব, নইলে কাল সকালে হেঁটে যেতে হবে। তাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে আফাক গাড়ি ঘুরিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। আজ নুরুল হুদার উপলব্ধি হলো, যেখানে রোজগারের দুঃখ কষ্ট ভাগ করা যায় না, সেখানে ভালোবাসারও কোনো অধিকার থাকে না। বরাবরই তিনি নিজেকে মালিহার কথা ভাবা থেকে বিরত রেখেছিলেন, কিন্তু আজ তার চোখের সামনে শুধু মালিহার মুখ ভেসে উঠছিল। তিনি স্বভাবতই প্রাণবন্ত মানুষ, কিন্তু আজ তার আনন্দ যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। ভালোবাসার অনুভূতিতে মগ্ন হয়ে তার সমস্ত সত্তায় আচ্ছন্ন হয়ে উঠেছিল। বিকেল হওয়ার আগেই তিনি বাসায় ফিরে এলেন। আজহার ফারুকী এবং মালিক নাসির নরম আলোয় রুমে মুখোমুখি বসেছিলেন, কিন্তু আজ দাবার বোর্ড সামনে ছিল না। নুরুল হুদা এই পরিবর্তন লক্ষ্য না করে বাবার সামনে গিয়ে বললেন, দেখুন বাবাজান, কথা দিয়েছিলাম সন্ধ্যা 7টার আগেই বাসায় থাকব। আমি এসে গেছি। আজহার ফারুকী বললেন, কিন্তু মালিহা এখনো বাসায় ফেরেনি। কোথায় গেছে? বিয়ের কেনাকাটা করতে। ও এখনো ফিরল না? না, তবে চিন্তার কিছু নেই, একাই গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর একসঙ্গে চা খাবো। এই বলে নুরুল হুদা নিজের রুমের দিকে চলে গেলেন। তাকে যেতে দেখে মালিক নাসির ধীর কণ্ঠে বললেন, তুমি তাকে সত্যিটা কেন বলনি আজহার? আজহার ফারুকী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলার কি বা আছে মালিক? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মালিহা এখনো বাসায় ফেরেনি। মালিক নাসির কিছুটা আশাবাদী হয়ে বললেন, হতে পারে এখনো মালিহা ওয়াস্তানের সঙ্গে দেখা করতে পারেনি। আজহার ফারুকী দুশ্চিন্তায় মাথা নাড়িয়ে বললেন, এমনও হতে পারে যে ওয়াস্তান মালিহার কথা মেনে নিতে অস্বীকার করেছে। মালিক, তুমি দোয়া করো যেন আমার মেয়ের হৃদয় যেন না ভেঙে যায়। কিন্তু সন্ধ্যা 7টায় যখন মালিহা পরিপাটি হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো, তখন তারা বুঝতে পারল তাদের দোয়া বৃথা গেছে। আজহার ফারুকী বাকরুদ্ধ হয়ে দাঁড়ালেন, তবে মালিক নাসির দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামলে নিলেন। বাদ দিন ভাবি, এসব ভাবার সময় নেই, দেরি না করে আয়োজনের দিকে মন দিন। চলুন,
মেয়ের আক্তের আনুষ্ঠানিকতা সেরে ফেলি। সবাই আনন্দে মেতে উঠল। কেউ আর ফিরে তাকিয়ে ভাবল না মালিহার দু চোখে গভীরে লুকানো বিষাদের কথা। কিন্তু আজহার ফারুকী চুপচাপ বসেছিলেন, কপালে গভীর ভাঁজ, চোখে এক অজানা ব্যথার ছায়া। তিনি মালিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেন তার চোখের গভীর থেকে কিছু খুঁজে পেতে চেয়েছিলেন। মালিক নাসির আস্তে করে বললেন, চল দোস্ত। আজহার ফারুকী যেন ভেতরে জমে থাকা যন্ত্রণাকে আর ধরে রাখতে পারলেন না। গভীর শ্বাস নিয়ে দমচাপা কণ্ঠে বললেন, সে আমার মেয়ের সাথে প্রতারণা করেছে। কিন্তু মালিক নাসির নরম স্বরে বললেন, এই মুহূর্তে এসব বলার কোনো প্রয়োজন নেই, আসো, বরং মেয়ের মাথায় হাত রেখে দোয়া দাও। নুরুল হুদা আজহার ফারুকীর অনুমতি নিয়ে মালিহার বাম হাতের অনামিকায় ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মালিহা চোখ নামিয়ে রাখল, যেন চোখের গভীরে লুকিয়ে রাখা কান্নাকেও দেখে না ফেলে এই ভয়ে। আজহার ফারুকী তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর মনে মনে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যে দুঃখ আমার মেয়ে সহ্য করছে তার জন্য সে কখনো অভিযোগ করেনি। হে করুণাময়, আমি চাই না তার জীবনে আর কোনো কষ্ট আসুক। তার হৃদয়কে ভরে দাও আনন্দ সুখে, যেই সুখের সে আসল হকদার। সন্ধ্যা 7টা বাজতেই হঠাৎই জ্ঞান ফিরে এলো ওয়াস্তানের। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো ছাদের দিকে। এরপর এদিক ওদিক তাকিয়ে দেখল, নিজের পরিবারকে পাশে দেখে বিস্ময়ে জিজ্ঞেস করল, আমি কোথায়? তুমি হাসপাতালে আছো, সামনে এসে বললেন মুস্তাফা আজিম। কিন্তু ওয়াস্তানের কিছুই মনে পড়ছিল না। সে অবাক হয়ে বলল, হাসপাতালে? হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? এই শব্দটাই যেন স্মৃতির দরজা খুলে দিল। সব মনে পড়ে গেল ওয়াস্তানের। এই সত্যও যে সে চাচ্ছিল মালিহার সাথে দেখা করতে। আচমকা বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে ঘুরে গেল মাথাটা, সাথে অসহ্য মাথা ব্যথা। উভয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে আবার বসে পড়ল সে। সাবধানে বাবা। কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন আয়েশা। এখন কয়টা বাজে? ওয়াস্তান জানতে চাইল। মুজাম্মিল ঘড়ি দেখে বলল, সন্ধ্যা 7টা। কি? বিশ্বাসই করতে পারছিল না ওয়াস্তান। মাথা ব্যথাকে উপেক্ষা করে সে উঠে এসে মুজাম্মিলের সামনে দাঁড়ালো। মুজাম্মিল ভাই, তোমার গাড়ির চাবি দাও, আমাকে যেতে হবে। কোথায় যাবে? তোমার এখনো চেক আপ বাকি। আয়েশা মুস্তাফা উদ্বিগ্ন স্বরে বললেন, তোমার মা ঠিকই বলেছ ওয়াজদান, চেক আপ শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। তাছাড়া তুমি সকাল থেকে কিছুই খাওনি। আব্বু, আমার ওপর দয়া করেন। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আর আপনাদের চিন্তা খাওয়া নিয়ে। সে আবার মুজাম্মিলের দিকে তাকিয়ে বলল, ভাই, চাবি দাও। এই অবস্থায় তুমি গাড়ি চালাতে পারবে না। যেখানে যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় যাবে? ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। লাইব্রেরি তো এখন বন্ধ। আর্ট এক্সিবিশনও শেষ হয়ে গেছে। তাহলে মালিহার সাথে কিভাবে দেখা হবে? ভাবতে ভাবতে তার চোখ পড়ল আনিকার দিকে। সে হঠাৎই বলে উঠল, ভাবি, কেউ কি আমাকে কল করেছিল বা আমার খোঁজে কেউ এসেছিল? আনিকা মনে মনে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার আগেই আয়শা জানালেন, হ্যাঁ, আফাক এসেছিল। বলছিল তোমার সাথে খুব জরুরি কথা আছে, তুমি যেন তাকে কল করো। ওয়াজদানের মনে হলো আফাক নিশ্চয়ই মালিহার বিষয়ে কিছু বলতে চেয়েছে। সে দ্রুত বলে উঠল, ভাই, আমাকে আফাকের বাড়ি নিয়ে চলো। চলো। মুজাম্মিল তাকে ধরে বাইরে নিয়ে এলো। ওয়াজদান দুর্বল পায়ে হাঁটছিল, তবু নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু আফাকের বাড়িতে পৌঁছে তারা দেখল কেউ নেই। এখন কি করবে? মুজাম্মিল প্রশ্ন করল। দেখো, পুরো পরিবার কোথাও চলে গেছে, ফিরতে দেরি হতে পারে, তাই এখানে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। চলো, বরং কোথাও গিয়ে কিছু খাই, আমি তো ভীষণ ক্ষুধার্ত। শেষের দিকে তার কণ্ঠে অসহায়ত্ব মিশে গেল। ওয়াজদান হেসে বলল, ঠিক আছে, কিন্তু বিল তুমি দেবে। আরে, উকিলদের নজর সবসময় অন্যদের পকেটের দিকে থাকে কেন? কারণ উকিলদের পকেটে টাকা আসে অন্যদের পকেট থেকেই। মুজাম্মিল হেসে বলল, কথায় তো পেট ভরবে না, চলো খেতে যাই। এই বলে তারা কাছের এক হোটেলের দিকে হাঁটা দিল। রাতের খাওয়া শেষ হলে ইফতেখার হাসান বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মালিহা তখন সুমেরার হাত ধরে অনুরোধ করল, আজ থেকে যাও না সুমেরা। সকালবেলা আফাক সুমেরার সঙ্গে কথা বলা এড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন যেন সে অস্থির হয়ে উঠল তার সঙ্গে কথা বলতে। তাই সে মালিহার আবেগ উপেক্ষা করে ইঙ্গিত দিল সুমেরা যেন না থাকে। সুমেরা তার ইশারা বুঝে নিল। মালিহার অনুরোধে মন কেঁদে উঠলেও সে মৃদু কণ্ঠে বলল, আজকে থাকা সম্ভব নয়, কিন্তু কাল সকাল সকাল চলে আসব। আফাক ও বাবাকে বিদায় জানিয়ে নুরুল হুদার সঙ্গে বিদায়ের আলিঙ্গন করে দুজনই গাড়িতে উঠে এলো। রাস্তার নীরবতা যখন তারা দুজন পাশাপাশি, তখন আফাক হঠাৎই সুমেরার দিকে তাকিয়ে বলল, মালিহা আর ওয়াস্তানের ব্যাপারে তুমি কি কিছু জানো? সোজা সাপটা প্রশ্নে সুমেরা একটু বিচলিত হলো, কিন্তু মনে হলো সত্যটা বলাই ভালো। সবই জানি, শুধু এটুকু বুঝতে পারছি না যে ওয়াজদান প্রতিশ্রুতি দেওয়ার পরও লাইব্রেরিতে কেন আসেনি।
সেটা তো আমিও জানতে চাই, কিন্তু এই বিয়ের বিষয়টা কি জানো? এটা বিয়ে নয় আফাক, মালিহাকে যেন জীবন্ত কবর দেওয়া হচ্ছে। কাল রাতেই সে ফুফাজানের কাছে ওয়াজদানের প্রসঙ্গ তুলেছিল, আর সেই কথাতে ফুফাজান ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন সকালে হঠাৎই নিজেই বিয়ের ঘোষণা করে বসলেন। আমার সন্দেহ সত্যি হলো, কিন্তু নুরুল হুদা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কিভাবে? তুমি চেনো না ফুফাজানকে? দুনিয়ার যে কোনো রাগী মানুষও তার সামনে কেঁপে উঠবে, আর নুরুল হুদা তো কিছুই না। আর তার কি কোনো কিছুর কমতি আছে? সে না কেন বলবে? বিরক্ত কণ্ঠে বলে সে জানালার বাইরে তাকিয়ে রইল। গন্তব্যে পৌঁছে তারা দেখল ওয়াজদান গাড়ির বোনেটে বসে আছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা, চেহারায় ক্লান্তির ছাপ। সামনে দাঁড়িয়ে মুজাম্মেল পায়ের আঙুল দিয়ে মাটিতে রেখা কাটছিল। গাড়ির দরজা খুলেই দ্রুত বাইরে নেমে এলো। সুমেরার মা ওয়াজদানের ক্ষতবিক্ষত মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, এ কি করেছো ওয়াজদান? তোমার এই ব্যথা লাগলো কিভাবে? কিছু না খালা, শুধু বাইক থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। কিন্তু পড়লেও এমন হলো কিভাবে? ইফতেখার হাসানও এগিয়ে এলেন। ওয়াজদান উনার দিকে তাকিয়ে বলল, আপনারা ভেতরে চলুন, তারপর সব বলছি। কিন্তু ওয়াজদানের দৃষ্টি থেমে গেল গাড়িতে বসে থাকা আফাকের ওপর, যে ধীরে ধীরে গাড়িটা ভেতরে নিয়ে যাচ্ছিল। বাড়ির উঠোনে গাড়ি থামিয়ে আফাক নেমে এসে বলল, ওয়াজদান ভেতরে চলো। বাইরে হাড় কাঁপানো শীত। মুজাম্মিল ভাই, আপনিও চলুন। তারা একসঙ্গে ভেতরে প্রবেশ করলো। ওয়াজদান অনুভব করলো আফাকের চোখে আজ যেন অন্যরকম দীপ্তি। সে বুঝতে পারছিল আজ রাত্রি নীরবে কাটবে না। সবকিছু জানতে সবাই উঠে পড়ে লাগবে। ড্রয়িং রুমে সবাইকে সামনে রেখে ওয়াজদান সব খুলে বলল। তার কথা শেষ হতে আফাক বলল, ওয়াজদান, আমার রুমে এসো, ইম্পর্টেন্ট কথা আছে। ওয়াজদান তার পিছু নিল। তাদের সঙ্গে সঙ্গে সুমেরাও বেরিয়ে এলো। আজকের দিনে তোমার অ্যাক্সিডেন্ট হতে হলো? আফসোসে ডুবে থাকা কণ্ঠে আফাক বলল। আর ওয়াজদান বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমরা মালিহার এঙ্গেজমেন্ট থেকে ফিরছি, আর 3 দিনের মধ্যে তার বিয়ে। ওয়াজদানের মাথায় যেন বজ্রাঘাত হঠাৎ নেমে এলো। মুহূর্তের মধ্যে তার পুরো অস্তিত্ব যেন এক ঝাঁকুনি খেলো। ঠিক তখনই সুমেরা রুমে ঢুকলো। তাকে দেখে আফাক বলল, বাইরের ফোনটা নিয়ে এসো, আর আসার সময় দরজা বন্ধ করে দিও। সুমেরা নিঃশব্দে ঘুরে গেল। করিডোরে রাখা ফোনটি নিয়ে রুমে ফিরে এলো। ওয়াজদান আর আফাক মুখোমুখি বসেছিল। মাঝখানে নিঃশব্দে একটি টেবিল। সুমেরা ফোনটি টেবিলে রেখে দরজা বন্ধ করলো। তারপর কোনো শব্দ না করে ফোনটি আবার তুলে মালিহার নাম্বার ডায়াল করতে লাগলো। মালিহার ওপর এক ধরনের উদাসীনতা ভর করেছিল। সে একটানা কলম চালাচ্ছিল, হৃদয়ের সব ব্যথা ডায়েরির পাতায় উজাড় করে দিচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়া পড়ল। দরজা খোলা আছে, এসো। বাহাদুর দরজা খুলে ভেতরে উকি দিল। মালিহা সাহেবা, আপনার জন্য ফোন কল এসেছে। মালিহার সামনে যেন পুরো পৃথিবীর চক্কর দিয়ে উঠল। কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল, কার কল? সুমেরা সাহেবার। তাকে বলো আমি সকালে কথা বলবো। ডায়েরি বন্ধ করে বালিশের নিচে রেখে দিল, কিন্তু পরক্ষণে নিজের সিদ্ধান্ত বদলে নিয়ে উঠে এলো করিডোরে, যেখানে কালো কাঠের একটি উঁচু টুলের ওপর ফোন রাখা ছিল। বাহাদুর ফোনের রিসিভার তুলতে মালিহা এসে চট করে তার হাত থেকে নিয়ে নেয়। তুমি যাও। তারপর ফোন কানে চেপে ধরল। ওপাশ থেকে সুমেরা বলল, তুমি জানো আজ ওয়াজদান কেন আসতে পারেনি? কারণ তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মালিহার পুরো শরীর যেন হিম হয়ে গেল। রেলিংটি শক্ত করে ধরে ফেলল, না হলে হয়তো মাটিতে লুটিয়ে পড়ত। তারপর ধীরে ধীরে রেলিং ধরে সিঁড়ির এক ধাপে বসে পড়ল। সকালে সে লাইব্রেরির দিকে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তার বাইক স্কিড করে পড়ে যায়। মনে আছে আমরা যখন জ্যামে আটকে ছিলাম, ড্রাইভার বলেছিল এক বাইকারের অ্যাক্সিডেন্ট হয়েছে? সেই বাইকার আর কেউ নয়, ওয়াজদান। সে কি এখন সুস্থ আছে? মালিহার গলায় অস্ফুট বাষ্পভেজা স্বর। হ্যাঁ, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মালিহা অকপটে কৃতজ্ঞতা প্রকাশ করল। এখন তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত? মালিহা যেন একা একাই ফিসফিস করে বলল। ঠিক সেই মুহূর্তে ওয়াজদান ফোনটি সুমেরার হাত থেকে কেড়ে নিল। কিন্তু মালিহার কণ্ঠস্বর শুনে সে এক মুহূর্তে নির্বাক হয়ে গেল। সুমেরা, সিদ্ধান্ত কখনোই আমার হাতে ছিল না। আমার নিজের কোনো সিদ্ধান্তের মূল্যই নেই। আমার নিয়তি তো আগেই লেখা হয়েছে, এখন শুধু তা বাস্তবায়নের পালা। আমার জন্য কোনো পথ খোলা ছিল না কখনো, আর থাকলেও আজ আর নেই। তুমি জানো হাদি ভাই আজ আমাকে কি বলেছেন? ওয়াজদান নিঃশব্দে শুনতে লাগলো। তার ভেতর কেবল শূন্যতা জন্ম নিচ্ছিল। তিনি বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। আমিও যে তাকে ভালোবাসি তাতে কোনো সন্দেহ নেই। এই ভালোবাসার জন্যই একদিন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলাম, যেন আমার সুখের জন্য কাউকে কষ্ট পেতে না হয়। কিন্তু আজ যদি আমি গিয়ে বলি আমাকে ওয়াজদানের সঙ্গে থাকতে দিন, তবে হাদি ভাই সারা দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে দ্বিধা করবে না।
তবু প্রশ্ন হলো, আমি কিভাবে ছেড়ে যাব সেই মানুষটিকে যে নিজেই আমাকে ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছেন? ওয়াসদানের চোখে হঠাৎ যেন এক ধোঁয়াশা নেমে এলো। তার নিজের কাছেও কোনো ক্ষমতা নেই। সে মালিহাকে জোর করে বলবে, আমার হাত ধরো, তার হাত ছেড়ে দাও। কারণ যে হাতটা ছেড়ে আসার ক্ষমতা মালিহার নেই, সেই হাতকে ছেড়ে তার কাছে আসতে বলার সাহসই বা কোথা থেকে পাবে? ভালোবাসা আসলে বোঝা নয়, তবু অদ্ভুতভাবে মানুষকে নত করে ফেলে। আমিও ধীরে ধীরে ভেঙে পড়ছি, নত হয়ে যাচ্ছি। হাদি ভাই আমার কাঁধে এমন এক ভালোবাসার ভার তুলে দিয়েছেন যে আর মাথা তুলে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না, কোথাও তাকাতে পারছি না। আমি কিভাবে মুখ তুলব? মালিহার কণ্ঠ কেঁপে উঠল, কান্নার সুরে ভেসে গেল তার শেষ কথাগুলোতে। ওয়াস্তান অনুভব করলো তার ভেতরেও এক অসহ্য যন্ত্রণা দানা বেঁধেছে। যেদিন প্রথমবার তাকে দেখেছিল, তখন স্বপ্নেও ভাবেনি এই মানুষটাই একদিন আমার হৃদয়ের দরজা হয়ে দাঁড়াবে। 24 ঘন্টা আগেও যদি কেউ এসে আমাকে জিজ্ঞেস করতো, তুমি কি ওয়াস্তানকে ভালোবাসো, আমি বিন্দুমাত্র দ্বিধা না করে বলতাম, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। কিন্তু আজ এই মুহূর্তে যদি সে একই প্রশ্ন কেউ করে, আমি তাকে উত্তর দেব, না, আমি ওয়াস্তানকে ভালোবাসি না। ওয়াস্তান থমকে গেল, তার নিঃশ্বাস যেন গলায় আটকে আসছিল। ঠিক তখনই মালিহার কণ্ঠ ভেসে এলো, একটি নিঃশ্বাস বন্ধ করে দেওয়া স্বীকারোক্তি। আমি ওয়াস্তানের প্রেমে পড়েছি। ওয়াস্তানের ঠোঁট রক্তাক্ত হয়ে উঠল। অজান্তেই সে নিজের ঠোঁট চেপে কামড়ে রেখেছিল। ফোনের ওপাশে কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছিল। তারপর এক দীর্ঘ নিস্তব্ধতা। মালিয়া আবার বলে উঠল, কিন্তু ভালোবাসা কিভাবে ভাগ করা যায় বলো? ভালোবাসাকে কোথায় রাখতে হবে, কাকে ওপরে কাকে নিচে দিতে হবে, এসব আমি কোনোদিনই শিখিনি। আমি শুধু ভালোবাসতে জানি। আমি বাবাজানকে ভালোবাসি, হাদি ভাইকে ভালোবাসি, আর ওয়াস্তানকেও ভালোবাসি। অথচ যখন ভালোবাসার পরীক্ষা এলো, তখন কোনো ভালোবাসাকেই পুরোপুরি রক্ষা করতে পারলাম না। তার কণ্ঠ ভেঙে গিয়েছিল কান্নার বেদনায়। বুকের ভেতর থেকে কেঁপে উঠছিল তার হৃদয়। রিসিভারের ওপাশে ওয়াস্তান চুপ করে বসেছিল। তার আঙুল মুঠো হয়ে আসছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল হৃদয়ে যেন একসাথে হাজার ঝড় বয়ে যাচ্ছে। কেন আমার জীবনে অলৌকিক কিছু ঘটে না? যদি অন্তত একবার তাকে দেখে হৃদয় ভরে নিতে পারতাম। আমি যদি চোখ বন্ধ করে খুলে দেখে আমার সামনে ওয়াস্তান দাঁড়িয়ে আছে। মালিহা সত্যিই চোখ বন্ধ করলো, তারপর আস্তে আস্তে খুলল। সামনে ছিল শূন্যতা, এক নিঃসঙ্গ অদৃশ্য বিন্দু। তার কণ্ঠ নিস্তব্ধতায় তলিয়ে যাচ্ছিল। তাহলে আমি তাকে আমার হৃদয়ের সব কথা বলে দিতাম। বলতাম, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে আমার জীবনের একমাত্র স্বপ্ন। আমি তাকে এত ভালোবেসেছি, এত গভীরভাবে, যে আর এই ভালোবাসা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কত চেয়েছি নিজেকে তার কাছ থেকে দূরে রাখতে, কিন্তু তার অনুপস্থিতির চিন্তাতে আমার প্রাণ যেন ছিঁড়ে যায়। কতবার ভেবেছি, ইস, যদি একবার সে ফিরে আসতো, শেষবারের মতো আমি একবার প্রাণ ভরে তাকে দেখে নিতে পারতাম। অথচ এখন তো সারাটা জীবন তাকে ছাড়া কাটাতে হবে। দীর্ঘ যুগ পার করতে হবে তাকে ছাড়া। বেঁচে থাকার মতো অন্তত একটা আশ্রয় তো থাকা চাই। সে 2 হাতে রিসিভার চেপে ধরে কাঁদছিল। একবার সে বলেছিল, আমি কি আপনার 24 ঘন্টার 1টি ঘন্টাও পেতে পারি না? আজ যদি কেউ গিয়ে তাকে জিজ্ঞেস করতো, সে কি তার পুরো জীবনের ভিড় থেকে একটি মুহূর্ত আমাকে দিতে পারবে না? শুধু একটি মুহূর্ত, কেবল একবার দেখা দিতে পারবে না? তার অস্তিত্ব যেন সেই কান্নার ঢেউয়ে গলে যাচ্ছিল। ওয়াস্তানা সহ্য করতে না পেরে বলে উঠল, মালিহা। তার নাম উচ্চারণ হতেই যেন সময় থমকে গেল। ওয়াস্তানের কণ্ঠ চিনতে এক মুহূর্তও লাগলো না। সেই আকুলতা, সেই অনন্ত প্রার্থনা যা এতদিন কেবল কল্পনায় ছিল, এখন সত্যি স্পর্শযোগ্য হয়ে উঠল। মালিহা স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো সে ভুল শুনছে, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ রিসিভার রেখে দিল। ওয়াস্তানও কিছু বলতে পারল না। সারা পৃথিবী যেন থেমে গেল সেই নীরবতার মাঝে। আফাক ওয়াস্তানের তীব্র টানটান মুখের দিকে তাকিয়ে ভাবছিল, মালিহা কি এমন বলছিল যার প্রভাবে রিসিভারের ওপর তার আঙুল শক্ত হয়ে উঠছিল। চোখের কোণে অদৃশ্য অশ্রু জমে গিয়েছিল। একদম কষ্টে সে মালিহার নাম নিয়ে উঠল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর চুপচাপ লাইন ডিসকানেক্ট করে দিল। ওয়াস্তান কল রেখে দিল। আফাক জিজ্ঞেস করল, মালিহা কি বলেছে? ওয়াস্তান ক্লান্তির হাসি হেসে পড়ল, মালিহার এতটুকু অধিকার তো আছেই, যেন আমাকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিতে পারে। আচ্ছা আফাক, আমি মালিহার সঙ্গে দেখা করতে চাই।